নমস্কার বন্ধুরা, আদাব। আপনারা অনেকেই একটা বিষয় মূলত জানতে চেয়েছেন আমার কাছে। সেটা হলো যে আরবরা কি ভূমিকা নিতে চলেছে আগামী দিনে এই ইরান বনাম আমেরিকার যুদ্ধে, আরো ভালো করে বলতে গেলে চীন বনাম আমেরিকার যুদ্ধে, কারণ ইরানের পেছনে আসলে চীনই আছে। আমরা অলরেডি এটা দেখতে পাচ্ছি যে ওমান, কাতার সরাসরি আমেরিকাকে বলে দিয়েছে যে তারা আর আমেরিকার বেসকে এন্টারটেন করতে চায় না। অন্যদিকে আমরা সৌদি আরবকে দেখেছি যে সৌদি আরব জানিয়েছে যে তারা আস্তে আস্তে পাকিস্তানের হাতে আমেরিকার বেসগুলোকে ছেড়ে দিতে চায়, অর্থাৎ আমেরিকার বেসগুলো থাকবে কিন্তু সেখানে আস্তে আস্তে সেটাকে পাকিস্তান টেক ওভার করে নেবে। এবং খুব রিসেন্টলি আমরা আরব আমিরশাহীর তরফ থেকেও দেখতে পেলাম যে একজন একাডেমিক ওপেনলি বলেছেন যে আমাদের আর ইউএস মিলিটারি বেসের কোনো প্রয়োজন নেই, যদি প্রয়োজন হয় আমরা আমেরিকার যে অস্ত্র কিনে নেব, কিন্তু আমেরিকার মিলিটারি বেস এখন একটা লায়াবিলিটি, এটা আর কোনো অ্যাসেট নয়। এবং একই সঙ্গে আমরা আরব আমিরশাহী সরকারকে দেখেছি যে তারা ফেডারেল রিজার্ভের যে হেড, আমেরিকান ফেডারেল রিজার্ভের হেড, তাকে বলেছে যে এই যুদ্ধের আবহাওয়ায় অলরেডি আরব আমিরশাহী থেকে বিপুল পরিমাণে ক্যাপিটাল ফ্লাইট হচ্ছে, অর্থাৎ যে বিপুল পরিমাণে ক্যাপিটাল এসে ইনভেস্টেড হতো আরব আমিরশাহীতে সেটা আর হচ্ছে না, উল্টে ক্যাপিটাল তুলে নিয়ে পালিয়ে যাচ্ছে যারা কিনা বিনিয়োগকারী তারা, এবং সেই ফলে তারা একটা ইউএস ডলারের অপ্রতুলতার মুখে পড়েছে। অতএব যদি ইউএস ফেডারেল রিজার্ভ তাকে একটা ফ্রি চ্যানেল অফ ইউএস ডলার না দেয়, তাহলে তারা অন্যান্য মুদ্রায় আন্তর্জাতিক লেনদেন করতে বাধ্য হবে। অন্যান্য মুদ্রা বলতে মূলত ইউয়ান এবং হতে পারে ইউরো, কিন্তু ইউয়ান হওয়ার সম্ভাবনাই বেশি, কারণ আরব আমিরশাহীর যে লার্জেস্ট ট্রেডিং পার্টনার হলো চায়না। চীন থেকেই তারা সবচেয়ে মেজর ইম্পোর্ট করে পৃথিবীর অন্যান্য অধিকাংশ দেশের মতোই। কাজেই যদি ইউএস ডলারের অপ্রতুলতা তৈরি হয়, সেটা কেন তৈরি হবে? তার কারণ আরব আমিরশাহীর যে বিপুল পরিমাণে যে বৈদেশিক মুদ্রা ভান্ডার আছে, এই ভান্ডারটা এই কারণে যে তাদের ওখানে বিদেশিরা বিনিয়োগ করে, এবং সে বিদেশিরা মূলত হলো যে আমেরিকার অথবা কিনা ইউরোপের, এবং তারা মূলত ইউএস ডলারেই বিনিয়োগ করে, অর্থাৎ তারা ইউএস ডলার জমা দেয় আরব আমিরশাহী রিজার্ভ ব্যাংক বা ফেডারেল ব্যাংককে, এবং আরব আমিরশাহী তাদেরকে আরব আমিরশাহীর কারেন্সি দেয়, এবং সে বিদেশিরা সেই কারেন্সিটা নিয়ে তাদের দেশে এই আরব আমিরশাহীতে ইনভেস্ট করে। কিন্তু যেহেতু একটা যুদ্ধের আবহাওয়া তৈরি হয়েছে এবং ভবিষ্যতেও লাগাতার যুদ্ধ চলতে পারে, এরকম একটা ধারণার ফলে কি হয়েছে, প্রচুর বিনিয়োগকারী পয়সা তুলে পালিয়ে যাচ্ছে, কারণ তারা মনে করছে ভবিষ্যতেও যুদ্ধ হাঙ্গামা হবে, অতএব এখানে বিনিয়োগ সেফ না। সুতরাং যে বিপুল একটা বিনিয়োগের সারপ্লাস ক্যাপিটাল অ্যাকাউন্টসে, পুঁজির খাতে আরব আমিরশাহী এতদিন উপভোগ করত, সেটা আর করবে না। যদি না করে তাদের একটা বৈদেশিক মুদ্রার ঘাটতি দেখা দেবে, সেই বৈদেশিক মুদ্রাটা এক্ষেত্রে ইউএস ডলার, এবং সেই ঘাটতিটাকে তারা মেটাতে আমেরিকান ফেডারেল রিজার্ভকে বলেছে তাদেরকে এমনি বিপুল পরিমাণে ইউএস ডলার দিয়ে দিতে, যেটা আমেরিকান ফেডারেল রিজার্ভ স্বাভাবিকভাবেই রাজি নয়। কারণ কোনো কেউ যখন কাউকে টাকা দেয় তাহলে সে দুটো কারণে দিতে পারে, হয় সে তার কাছ থেকে কিছু কিনেছে সেই জন্য টাকা দেবে, অথবা সে তার সম্পত্তিতে যে বিনিয়োগ করেছে সেজন্য টাকা দেবে। এক্ষেত্রে আরব আমিরশাহীর থেকে আমেরিকা কিছু কিনছেও না, আরব আমিরশাহীতে বিনিয়োগও করছে না, এমনি টাকা দিতে বলছে আরব আমিরশাহী। এছাড়া এই এমনি টাকা দেওয়াটা আমেরিকার পক্ষে আরো কঠিন হয়ে যায় যখন কিনা আমেরিকা একটা ইনফ্লেশন ফেস করছে। কেন ইনফ্লেশন ফেস করছে? তার কারণ আমরা জানি যে গালফ আরব এবং হরমুজ স্ট্রেটের মধ্য দিয়ে বিশ্বের প্রায় 20% তেল এবং প্রায় 30% কেমিক্যাল ফার্টিলাইজারের যাতায়াত। তো সেই যাতায়াতটা যেহেতু ব্যাহত হয়েছে, বিশ্বজুড়ে তেলের দাম বেড়েছে, কেমিক্যাল ফার্টিলাইজারের দাম বেড়েছে, তার মানে কি চাষের যে দাম বেড়ে গেছে, তার মানে ফুড ইনফ্লেশন হয়েছে। যেহেতু এটা গ্লোবাল ইনফ্লেশন হচ্ছে, সেই মুহূর্তে
আমেরিকান ফেডারেল রিজার্ভের পক্ষে এক্সপ্যানশনারি মনিটারি পলিসি নেওয়া সম্ভব না, তাহলে আমেরিকাতে ইনফ্লেশন আরো বেড়ে যাবে। তাকে একটা কন্ট্রাকশনারি মনিটারি পলিসি নিতে হবে, তার মানে ইন্টারেস্ট রেট বাড়িয়ে তাকে অনেক টাকা মানে ইউএস ডলার মার্কেট থেকে ফেডারেল রিজার্ভকে তুলে নিতে হবে। সুতরাং আরব আমিরশাহীর পক্ষে বিশ্ববাজার থেকে ইউএস ডলার পাওয়া আরো কঠিন হয়ে যাওয়ার কথা এই মুহূর্তে, কিন্তু আরব আমিরশাহী এটা চেয়েছে, কারণ সে বলছে আমার থেকে যেহেতু বিনিয়োগকারীরা বিনিয়োগ নিয়ে চলে যাচ্ছে, অতএব আমার কাছে ইউএস ডলার পর্যাপ্ত পরিমাণে নেই এবং কোনো বৈদেশিক মুদ্রাই নেই। সেই জন্যে কিন্তু আমাকে তো জিনিসপত্র কিনতে হবে চীনের কাছ থেকে, আমি অধিকাংশ জিনিস কিনি, বিশ্বের অন্যান্য দেশের থেকেও টুকটাক কিনি। যেহেতু চীনের কাছ থেকে আমি অধিকাংশ জিনিসপত্র ইম্পোর্ট করি, অতএব আমাকে ইউয়ান তাহলে আমি ব্যবহার করতে বাধ্য হব। অর্থাৎ ওই যে আরব আমিরশাহীর একাডেমিক যে বলল ইউএস এর বেস আর অ্যাসেট নয় লায়াবিলিটি, এবং আরব আমিরশাহীর সরকার বলল হয় আমাকে ফ্রিতে ইউএস ডলার দাও, মানে বিনিয়োগ অথবা কিছু কেনার জন্য না, এমনি এমনি দাও, অথবা আমি ইউয়ান ব্যবহার করব, চাইনিজ ইউয়ান। এই পুরো গল্পটা মধ্য দিয়ে বোঝা যায় যে উপকূল আরবরা মোটামুটি এটা বুঝতে পেরে গেছে যে আমাকে আর শুধুমাত্র ইউএস ডলার এবং ইউএস এর যে প্রোটেকশন নেটওয়ার্কের ওপর, সিকিউরিটি নেটওয়ার্কের ওপর রিলাই করলে চলবে না। আমাকে হয় পুরোপুরি ইউএস এর থেকে সরে যেতে হবে, অথবা আধা ইউএস এর থেকে সরতে হবে, অথবা একটা নিউট্রাল অবস্থান নিতে হবে। আমরা ওমান আর কাতার এবং আরব আমিরশাহী তিনজনের ক্ষেত্রে একটা জিনিস দেখছি, সেটা আমেরিকান বেস আর রেখে লাভ নেই, এই কথাটা বলা হচ্ছে। এটা কেন? এটার একটা কারণ হলো, এমনিতে যখন কোনো মিলিটারি বেস তৈরি হয়, মিলিটারি বেসটা কিন্তু সিটিং ডাক, বিশেষ করে যে মিসাইল পাওয়ারের সামনে, বিশেষ করে এখনকার উন্নত মিসাইল যাদের কাছে আছে। এতদিন চীন আর রাশিয়া ছাড়া সে অর্থে এত উন্নত মিসাইল কারো কাছে আছে এটা ইমাজিন করা হতো না, কিন্তু ইরান দেখিয়েছে তার কাছেও খুব উন্নত মিসাইল আছে, আর উত্তর কোরিয়ার কাছে আছে। এখন এই যুদ্ধটা প্রমাণ করে দিল যে এই মিলিটারি বেসগুলো সিটিং ডাক, এই মিলিটারি বেসগুলোর আর সামরিকভাবে কোনো কার্যকারিতা নেই। যদিও এটার একটা ডিটারেন্স পাওয়ার ছিল, কারণ একটা ইউএস মিলিটারি বেস মানে সেখানে আমেরিকান সেনা আছে, সেখানে দুম করে কিছু একটা মেরে দিলে আমেরিকান সেনা মারা গেলে আমেরিকা নিজেই যুদ্ধে ইনভলভ হতে বাধ্য হবে বা এক্সকিউজ পাবে। এটা হতে পারে যে তোমার একটা মিলিটারি বেস রাখার কারণ, অর্থাৎ সেটা একটা ডিটারেন্ট হিসেবে কাজ করতে পারে। কিন্তু যুদ্ধ যেহেতু লেগেই গেছে, অতএব ডিটারেন্ট কথাটার কোনো গুরুত্ব নেই, এটা অ্যাসেট হিসেবে আর কখনোই কাজ করবে না। এবং ইরানের যেহেতু একটা দাবি হলো ইউএস মিলিটারি বেস, যেগুলো অলরেডি আমেরিকা ছেড়ে পালিয়ে গেছে এখন, সেগুলো যেন আর না চালু হয়, অতএব কাতার আর ওমান আগেই বলেছে যে তারা আর চাইছে না। সৌদি আরব একটা নিউট্রাল গেম খেলার চেষ্টা করেছে, সে আস্তে আস্তে পাকিস্তানের কাছে হ্যান্ড ওভার করে দেওয়ার এক ধরনের টেকনিক শুরু করেছে। কারণ পাকিস্তান এমন একটা দেশ যে পাকিস্তানে কিন্তু হেনরি কিসিঞ্জার গিয়ে চীনের সঙ্গে একটা হলো যে পুনরায় আমেরিকার সম্পর্ক তৈরি করেছিল কমিউনিস্ট চায়নার সঙ্গে। সুতরাং পাকিস্তান চিরকালই আমেরিকা এবং চীনের মধ্যে একটা হলো গিয়ে যে সমঝোতা তৈরি করার একটা দেশ হিসেবে কাজ করে আসে, এবং সেই জায়গা থেকে সৌদি আরব খুব খুব বুদ্ধি করে ইউএস মিলিটারি বেসগুলোকে আস্তে আস্তে পাকিস্তানের হাতে দিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। বোধহয় সৌদি আরব এই মানসিকতা থেকেই পাকিস্তানের সঙ্গে মিলিটারি চুক্তিটা করে রেখেছে, কারণ পাকিস্তান থাকলে আমেরিকাও রাখবে না, চীনও রাখবে না। সেটা আমেরিকার কাছ থেকে খানিকটা সরেও যাওয়া হলো, আবার আমেরিকাকে রাগানোও হলো না, আবার চীনের কাছে পুরোপুরি যাওয়াও হলো না, আবার যে চীন মোটামুটি যে হ্যাপি থাকবে এরকম একটা সলিউশন সে আবিষ্কার করেছে। আরব আমিরশাহী অন্যদিকে বলছে আমাকে ফ্রিতে ইউএস ডলার দাও, তা না হলে আমি চাইনিজ ইউয়ান ব্যবহার করব। এবং তার খুব ইম্পর্টেন্ট একাডেমিকরা বলছে আমেরিকার বেসগুলো হলো যে লায়াবিলিটি। আমরা হলো ইরানের যুদ্ধ প্রমাণ করে দিয়েছি ওই বেসগুলোর কোনো কার্যকারিতা নেই, আমরা আমাদের ড্রোন মিসাইল দিয়ে ইরানকে কাউন্টার করেছি, ওই মিলিটারি বেসগুলো ছেড়ে আমেরিকানরা পালিয়ে গেছে, আমেরিকান সেনারা, তার মানে বেসগুলো রাখার কোনো মানে নেই। এবং আরব আমিরশাহী সরকার বলছে আমরাও ইউয়ানে কাজ করতে চাই। মনে রাখা দরকার সৌদি আরব কিন্তু 2024 সালে পেট্রো ডলারের চুক্তিকে আর যে রিনিউ করেনি 50 বছর পরে, 74 সালে চুক্তি হয়েছিল, 24 সালে চুক্তি শেষ হয়ে গেছে,
এবং সৌদি আরব কিন্তু চীনের সঙ্গে ইউয়ানেই যে ডিল করে সেটা এই যুদ্ধের আগে থেকেই করে। আরব আমিরশাহীও কিন্তু তাই, সে কিন্তু আস্তে আস্তে ইউয়ানে যে ডিল করা আস্তে আস্তে মানে বৃদ্ধি করছিলই, এখন সেটা আরো হয়তো ত্বরান্বিত হবে। তাহলে কে কে বাকি থাকলো? গালফ আরবের মধ্যে বাকি থাকলো কুয়েত, বাহারিন। বাহারিন এমনিতে হলো গিয়ে সুন্নি রাজা, আর হলো যে মেজরিটি হলো গিয়ে শিয়া মেজরিটি প্রজা। তো বাহারিনের শাসকের পক্ষে বেশি দিন টিকে থাকা কঠিন হবে। এছাড়া আছে হলো তোমার হলো জর্ডান। এই তিনটে দেশ এখনো অবধি আমেরিকান যে মিলিটারি বেসের বিরুদ্ধে কোনো কথা বলেনি। এর মধ্যে বাহারিন খুব ভোকালি হলো আমেরিকার পক্ষে থেকেছে, সেটা স্বাভাবিক, কারণ বাহারিনের শাসক সুন্নি এবং মেজরিটি শিয়া প্রজা। সো এই অবস্থানটা স্বাভাবিক। কুয়েত সেই ব্রিটিশ আমল থেকে খুব গুরুত্বপূর্ণ অ্যাংলো স্যাক্সন এলায়, জর্ডনের রাজাও তাই। তো যাই হোক, তো এই তিনজন এখনো এদের সাথে আছে। ইরাক অন্যদিকে যেহেতু শিয়া মেজরিটি দেশ, আমরা জানি সে ওপেনলি ইরানকে সাপোর্ট করে। আর যে শিয়া মিলিশিয়ার সঙ্গে প্রায় আমেরিকার যে ওখানে ঘাঁটি ছিল তার সঙ্গে ঝামেলা ঠামেলা হতো, এবং রিসেন্টলি সে আমেরিকাকে অনেকবারই বলেছে যে শেষ ঘাঁটিটা ছেড়ে চলে যেতে, সামান্যই কিছু সেনা আছে, ছেড়ে চলে যেতে, এবং আমেরিকা মোটামুটি ইরাক ছেড়ে চলে গেছে। সিরিয়া ছেড়েও আমেরিকা চলে গেছে বলে জানা যাচ্ছে, যে শেষ ঘাঁটি সিরিয়া ছেড়েও চলে গেছে। সিরিয়ার শাসক মোস্ট লাইকলি তুর্কি ইনফ্লুয়েন্সড। তুর্কির ইন্টেলিজেন্স যে মিনিস্টার আছে হাকান ফিদান, ওর তত্ত্বাবধানেই নাকি এই সুন্নি শাসকরা, যারা কিনা যে মেজরিটি, তারা পাওয়ারে এসছে, এবং এরা ইরান বিরোধী হলেও তারা আমেরিকান বেসগুলোকে চলে যেতে বলেছে, এবং তারা কুর্দদের সঙ্গে আমেরিকার অ্যালায়েন্সটাকে মেনে নেয়নি কখনোই, এবং শেষ অবধি আমেরিকা ছেড়েও চলে গেছে। খুব একটা আমেরিকা সিরিয়াতে ইন্টারেস্ট দেখায়নি। গোলান হাইটসের কিছু অঞ্চল এখনো ইসরায়েল হাতে রেখেছে, সেটা নিয়েও সিরিয়া কথা চালাচ্ছে, ইসরায়েলকে সরে যেতে বলছে। তো যাই হোক, এরকম একটা সিচুয়েশনে আছে। তো তাহলে বলা যায় যে আস্তে আস্তে করে হলেও আরবরা এটা বুঝে গেছে যে আমেরিকান সিকিউরিটি নেটওয়ার্কের এবং ইউএস ডলারের ব্যবহার আস্তে আস্তে কমিয়ে দিতে হবে। সেটা কতটা হ্যাপিলি করা যায়, কতটা নিউট্রাল ওয়েতে করা যায়, সেটা একটা চিন্তার বিষয়। তো সেটা হয়তো আস্তে আস্তে করে হবে, কিন্তু এখনো অবধি অবস্থা এই জায়গায় এসে গেছে। তো অ্যাজ এ হোল বলা যায় ইউএস হেজিমনি আস্তে আস্তে শেষ হচ্ছে। সেটা 2008 সালের যে ফিনান্সিয়াল ক্রাইসিসটা হয়েছিল তখন থেকেই বলা যায় ইউএস হেজিমনি মৃত্যুঘণ্টা বেজে গেছিল, এবং 2008 থেকে 2026 এই 18 বছরে সেটা অনেকটাই ত্বরান্বিত হয়ে গেছে। এবং গালফ আরবে যদি আমেরিকার প্রেজেন্স আরো কমতে থাকে, তাহলে বলা যায় যে আমেরিকা মোটামুটি এশিয়া, মানে অর্থাৎ কিনা সাউথ এশিয়া, সেন্ট্রাল এশিয়া, সাউথ ইস্ট এশিয়া পুরো অঞ্চল এবং ইস্ট এশিয়া পুরো অঞ্চলটাই সে আস্তে আস্তে করে হাতছাড়া করে ফেলছে। এবং যদি এটাই হয়, তাহলে আমি মনে করি মে মাসে ট্রাম্প এবং শি জিনপিং এর যে বৈঠক হবে, সেখানে কিন্তু ওই যে হেনরি কিসিঞ্জার যে রেড লাইন ডিলের কথা বলেছিল, যেখানে হেনরি কিসিঞ্জার বলেছিল যে চীন একটা অর্থনৈতিক শক্তি, সোভিয়েত ইউনিয়নের মতো সামরিক এবং প্রযুক্তিগত স্রেফ শক্তি নয়, চীন একটা অর্থনৈতিক শক্তিও। অতএব চীনের সঙ্গে কোল্ড ওয়ার করা যায় না। চীনের সঙ্গে হলো যে আরো গিয়ে যে হট ওয়ার তো সোভিয়েতের সঙ্গেও যেত না, চীনের সাথেও যাবে না। সুতরাং চীনের সঙ্গে একটা সমঝোতায় আসতে হবে। তার মানে আমেরিকাকে চীনের সঙ্গে বিশ্বকে একটা যে ভাগাভাগি করতে হবে, রাশিয়াকে কনফিডেন্সে নিয়ে, কারণ রাশিয়া হলো থার্ড সুপার পাওয়ার এখনো, যদিও রাশিয়া অর্থনৈতিকভাবে আমেরিকার চীনের থেকে অনেকটাই দুর্বল, কিন্তু তার সামরিক কিছু শক্তি এখনো আছে, প্রযুক্তি এবং সামরিক শক্তি। তো সেই হিসেবে বলা যায় যে রাশিয়াকে কনফিডেন্সে নিয়ে আমেরিকা এবং চীনের মধ্যে যে বিশ্ব ভাগাভাগি, সেটা আরো খানিকটা এগোবে, যে মে মাসে ট্রাম্প এবং হলো যে শি জিনপিং এর যে দ্বিতীয় বৈঠক হবে সেখানে। আমার ধারণা
সাউথ এশিয়াতে এবং ইস্ট এশিয়াতে আরও একটা বা দুটো কন্টেস্ট হতে পারে, যেটার পরে আরেকটা তৃতীয় বৈঠক হবে যেখানে ফাইনালি বিশ্ব ভাগাভাগিটা সেট হবে। তো এর আগে আমরা দেখেছি যে ট্রেড ওয়ারের ক্ষেত্রে যে ট্রেড ওয়ারের ইম্প্যাক্টে একটা আলোচনা হয়েছিল। ট্রেড ওয়ার হয়েছিল, আমেরিকার যে ট্রাম্প অনেকগুলো যে ট্যারিফ বসিয়েছিল বিশ্বজুড়ে, চীনের ওপরও বসিয়েছিল, চীন কাউন্টার ট্যারিফ বসিয়েছিল, এবং শেষ পর্যন্ত চীন কিনা যে রেয়ার আর্থ এলিমেন্ট হলো গিয়ে যে আমেরিকাতে এক্সপোর্ট করা বন্ধ করে দিয়েছিল, এবং এর ফলে আমেরিকা অনেকটাই কাচুমাচু হয়ে ট্রাম্প তারপর সিওলে এসে, সাউথ কোরিয়ার সিওলে এসে শি জিনপিং এর সঙ্গে বৈঠক করে। সেটা চীনের পক্ষে গেছিল। এরপরে মূলত যে মার্চে হওয়ার কথা ছিল শি জিনপিং আর ট্রাম্পের বৈঠক, তার আগেই ট্রাম্প হলো গিয়ে যে ভেনিজুয়েলাতে একটা ঝটিকা আক্রমণ চালায়, সেখানে তাদের প্রেসিডেন্ট মাদুরোকে কিডন্যাপ করে এবং আরেকজন ক্ষমতায় আসে, যদিও সে সমাজতান্ত্রিক সাভিস্তা পার্টিরই একজন, সেই ক্ষমতায় থেকে যায়। অর্থাৎ তারা কোনো রেজিম চেঞ্জ করেনি, তারা জাস্ট প্রেসিডেন্টকে কিডন্যাপ করে। তো সেটা অনেকে বলেছিল যে এটা নাকি আমেরিকার অ্যাডভান্টেজে গেছে। আমি সেটা মনে করি না ওটা আমেরিকার অ্যাডভান্টেজে গেছে, কারণ আমি সেটা খুব বিস্তীর্ণভাবে অ্যানালাইসিস করেছিলাম যে আদৌ ভেনিজুয়েলাতে যা হয়েছে সেটা আমেরিকার কোনো অ্যাডভান্টেজ তৈরি হয়নি। কারণ একটা হলো সমাজতান্ত্রিক সাভিস্তারা পাওয়ারে থেকে গেছে, আসলে সমাজতান্ত্রিকরা আসলে ভেনিজুয়েলা যেটা চাইছিল সেটাই হয়েছে, শুধুমাত্র আমেরিকা যে নিজেকে জয়ী দেখিয়েছে এই কাণ্ড কারখানা করে। এরপরে আমরা দেখেছি যে গ্রিনল্যান্ডকে নিয়ে ইউরোপের সঙ্গে একটা টাসল তৈরি হয়, যে গ্রিনল্যান্ড ট্রাম্প দখল করতে চায় ইত্যাদি নিয়ে, এবং সেটা কেন চায়, কেন ল্যাটিন আমেরিকায় সে একাধিপত্য আরো বেশি করে কায়েম করতে চায়, এগুলো নিয়ে আমি খুব ভালো করে অন্যান্য ভিডিওতে এক্সপ্লেন করেছিলাম। সেই ইউএস ডলারের যে পতন, যাতে ট্রিমেন্ডাস না হয়, সেটাকে ইউএস ডলারের যাতে নতুন চাহিদা ক্ষেত্র তৈরি করা যায়, সেই জন্য সে কলোনিয়ালিজমের পথে হাঁটছে কিনা, আমি সেগুলো ব্যাখ্যা করেছিলাম ভিডিওতে। তো অনেকে মনে করেছিল যে মাদুরোর কিডন্যাপটা আমেরিকার পক্ষে, আমি তা মনে করিও নি। তো কিন্তু ইরানের যুদ্ধ আবার কিন্তু আমেরিকাকে, বিশেষ করে ট্রাম্পকে ব্যাকফুটে ফেলে দিল শি জিনপিং এর সঙ্গে বৈঠকের আগে। যদি এখন আমেরিকা ইরানে কোনো রেজিম চেঞ্জ করতে না পারে, যদি আমেরিকা যুদ্ধ এখনই বন্ধ করতে না পারে, এবং যদি আমেরিকা যুদ্ধ বন্ধের আগে নিজেকে কোনোভাবে হোক জয়ী প্রমাণ করতে না পারে, তাহলে মে মাসে শি জিনপিং আর ট্রাম্পের বৈঠকে আবারও কিন্তু চীনের অ্যাডভান্টেজই থাকবে। তো এখন আরেকটা বিষয় আলোচনা করা যেতে পারে, সেটা হলো কে কতদিন যুদ্ধটা আনতে চাইবে। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা যদি দেখি যে ইরান যদি গালফ অফ হলো গিয়ে যে স্ট্রেট অফ হরমুজকে বন্ধ করে দেয়, তাহলে আমেরিকার কিছু করার নেই, এটা বোঝা গেছে। আমেরিকা যে গ্রাউন্ড ওয়ারে ইরাকেই পেরে ওঠেনি, আফগানিস্তানেই পেরে ওঠে, ইরানে তো আরোই সম্ভাবনা নেই, এইটুকু আমেরিকার যে কোনো হলো যে বুদ্ধিমান লোকই জানে, এটা ট্রাম্পও জানে। এখন আরেকটা যেটা হতে পারে, ট্রাম্প যেটা মনে করতে পারে, আমি তাহলে ইরান যখন যে স্ট্রেটটা নিয়ন্ত্রণ নিয়েছে, আমি তাহলে ইরানে যাতায়াতের যে নিয়ন্ত্রকটা বাইরে আরেকটা ব্লকের চাপিয়ে আটকে দিই। অর্থাৎ সে ইনডিরেক্টলি ট্রাম্প এটা মনে করতে পারে যে স্ট্রেট অফ হরমুজ দিয়ে যে সব মাল চলাচল করে, তার মধ্যে একটা বিশাল অংশ কিনা যে চীনে যায় অথবা চীন থেকে আসে, অতএব আমি যদি চীনের ব্যবসায় আঘাত করতে পারি, জিনিসটা হলো চীনের প্রায় 3 থেকে 6 মাসের মতো স্টোরড অয়েল চীনের কাছে আছে। এছাড়া ইরানের অধিকাংশ যে তেলগুলো, চীনের যে টোটাল অয়েল কনজামশনের অয়েল ইম্পোর্টের কেবলমাত্র 8%, 8% ইরান থেকে আসে, এবং এই তেলটা সরাসরি ইরান থেকে আসে না। ইরানের ইরান থেকে বিভিন্ন যে ট্যাঙ্কারগুলো বেরিয়ে তারা মূলত মালয়েশিয়ার আশেপাশে ঘোরে, এবং ওরা যে জিপিএস ট্র্যাকার বন্ধ করে দেয়, ফলে ওদেরকে খুঁজে পায় না জিপিএস ট্র্যাকারে, এবং সেই যে সমস্ত কিনা যে ওশানে ভাসতে থাকা যে ট্যাঙ্কারগুলো আছে, তাদের কাছ থেকে বেআইনিভাবে
চীনে চলে যায়। মালয়েশিয়ার যে তেল হিসেবে ওটা চীনে যায়, ওটা প্রথমে মালয়েশিয়া যায়, তারপর সেটা চীনে যায়। এটা একটা এক্সিস্টিং যে নেটওয়ার্ক, এবং অধিকাংশ তেলই কিন্তু এভাবে কেনে, এবং এখনো অবধি 3 থেকে 6 মাসের আরো ইরানের তেল ওইভাবে কিন্তু যে মজুদ আছে। আচ্ছা, মনে রাখা দরকার, আমি আগেও এক্সপ্লেন করেছিলাম, ভেনিজুয়েলার মাত্র 0.4, মানে চীনের যে টোটাল অয়েল ইম্পোর্টস এর মাত্র 0.4% ভেনিজুয়েলা থেকে আসতো। তাই ভেনিজুয়েলা ডাজন্ট ম্যাটার টু চায়না। ভেনিজুয়েলার 80% চীনে যেত। লোকেরা এটা বোঝে না, মানে লোকেরা এতটাই নির্বোধ যারা অ্যানালাইসিস করে, যে তারা এটাই বোঝে না ভেনিজুয়েলার 80% চীনে যায় মানে চীনের মার্কেটটা ভেনিজুয়েলার কাছে ইম্পর্টেন্ট, কারণ আমেরিকা কিনতে দিত না অন্য কাউকে স্যাংশন বসিয়ে। চীন কিন্তু আর ক্ষমতা আছে আমেরিকাকে অস্বীকার করার, তাই কিন্তু চীনের থেকে অনেক দূরে, অতএব ভেনিজুয়েলার কাছে কখনোই চীনের মার্কেটটা লিউক্রেটিভ নয়। কিন্তু ভেনিজুয়েলার অয়েল কখনোই চীনের কাছে ইম্পর্টেন্ট নয়, কারণ চীনের টোটাল অয়েল ইম্পোর্টের মাত্র 0.4% ছিল ভেনিজুয়েলা। যাই হোক, কিন্তু ইরান রিলেটিভলি ইম্পর্টেন্ট, অত বেশি ইম্পর্টেন্ট নয়, কারণ 8%। সেটাও যদি আমি মালয়েশিয়ার যে মালগুলো আমরা ধরি সেগুলো ধরে, সরাসরি ইরান থেকে আদৌ 8% নয়, সরাসরি ইরান থেকে 4%-এর মতো। বাকি 4% যে মালয়েশিয়া থেকে ঢোকে সেটাকে আমরা জানি ওগুলো আসলে ইরানের হয়। তো তার মানে যে 3 থেকে 6 মাস চীন ইজিলি যুদ্ধটাকে টেনে দিতে পারবে। এবং একই সঙ্গে মনে রাখা দরকার, চীন কিন্তু অয়েলের কাউন্টার হিসেবে লাগাতার নতুন নতুন অল্টারনেটিভ এনার্জি সোর্স তৈরি করে যাচ্ছে এবং গেছে। এবং আজকের এই পরিস্থিতির জন্য সে, এবং এটাও মনে রাখা দরকার যে রাশিয়া থেকে সে সবচেয়ে বেশি তেল কেনে চীন, এবং গ্যাসও কেনে চীন, এবং রাশিয়া কিন্তু চীনকে আরো বিপুল পরিমাণে তেল আর গ্যাস সাপ্লাই দিয়ে দিতে পারে। অলরেডি 21%ই যুদ্ধের আগে রাশিয়া থেকে কিনতো, এবং কখনো কখনো চীন কিন্তু রাশিয়া থেকে 40%ও তেল কিনেছে। তো সেটা তারা কন্টিনিউ করতে পারে। সুতরাং 3 থেকে 6 মাস নয়, চীন অনায়াসেই অনেক দিন ধরে চালাতে পারে এই গল্পটাকে, এই যুদ্ধটাকে। অর্থাৎ স্ট্রেট অফ হরমুজ যদি পুরোপুরি আটকে যায় চীনের জন্য, মানে ইরান হলো গিয়ে চীনকে ছাড়লো কিন্তু আমেরিকা ছাড়লো না, এরকমও যদি করা হয়, তাহলেও কিন্তু অনেক দিন ধরে যুদ্ধটাকে চীন টেনে দিতে পারবে। আমেরিকা কি টানতে পারবে? এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেকে মনে করে যে হ্যাঁ, যে মানে গালফের অয়েল যদি বেশি না যায়, বেশি যদি বিক্রি না হতে পারে, তাহলে আমেরিকার অয়েল বোধহয় বিশাল মার্কেট পাবে। অ্যান্সার হলো পাবে। ইন্ডিয়া গালফের অয়েল যদি না পায়, তাহলে সে ধরা যাক বাধ্য হয়ে আমেরিকার অয়েল কিনছে, কিন্তু আমেরিকার থেকে তো আর একটা বিশাল হলো সমুদ্রের যে দূরত্ব, কাছে কাছে ট্রান্সপোর্ট কস্ট অনেক বেড়ে যাবে, মানে অয়েলের যে খরচটা ইন্ডিয়াতে ঢুকবে তার কস্ট অনেক বেড়ে যাবে। যেহেতু এই অয়েলের কস্ট অনেক বেড়ে যাবে, অতএব ইন্ডিয়াকে র্যাপিড ইনফ্লেশন ফেস করতে হবে, সমগ্র বিশ্বকে ইনফ্লেশন ফেস করতে হবে। সমগ্র বিশ্ব যদি ইনফ্লেশন ফেস করে, এবার ভাবুন যে আমেরিকার থেকে সবাই যখন তেল কিনছে, তাহলে আমেরিকার তেলের দামটাও বেড়ে যাবে, কারণ আমেরিকার তেলের ডিমান্ড বেড়ে গেছে। তার মানে আমেরিকাকেও ইনফ্লেশন ফেস করতে হবে। ইনফ্লেশন ফেস করা মানে কিন্তু এবার আমেরিকান ফেডারেল রিজার্ভকে কন্ট্রাকশনারি মনিটারি পলিসি নিতে হবে। তার মানে ইন্টারেস্ট রেট বাড়িয়ে বেশ কিছু ইউএস ডলার তুলে নিতে হবে মার্কেট থেকে, হলো ফেডারেল ব্যাংকে তুলে নিতে হবে। এর মানে হলো আমেরিকার যে কম সুদের সুবিধা নিয়ে সেখানে যে বিপুল পরিমাণে ইজি ইনভেস্টমেন্ট হচ্ছে এআই ভাবলে, অর্থাৎ এআই শেয়ারগুলো কেনা বেচা চলছে, সেটা কিন্তু তখন আর করা যাবে না, কারণ তখন আর এই বাবলগুলোতে এত পরিমাণে বিনিয়োগ দেওয়া যাবে না। তখন কিন্তু বাবলটা দুম করে বাস্ট করতে পারে, এবং সেটাই হবে ট্রিমেন্ডাস একটা আঘাত। শুধু তাই নয়, গালফ আরবের যদি পয়সা আসা বন্ধ হয়ে যায়, তাহলে গালফ আরবও যে বিপুল বিনিয়োগ করবে বলে চিহ্নিত করে রেখেছে এআই বাবলে, সেটাও বন্ধ হয়ে যাবে। তো সুতরাং এআই বাবল যদি বাস্ট করে যায়, তাহলে কিন্তু আমেরিকার পক্ষে আর যুদ্ধ টানা সম্ভব হবে না। এবার বিষয়টা হলো কতদিনে কতটা ইনফ্লেশন হলে, কতটা কন্ট্রাকশনারি পলিসি নিলে, কতটা ইন্টারেস্ট রেট বাড়ালে এআই বাবল বাস্ট করবে, এটা আমরা কেউ জানি না। কারণ ওটা তো একটা বাবল, ওটা তো একটা ইমোশন, ওটা একটা সেন্টিমেন্ট। কিন্তু আমরা বলতে পারি থিওরিটিক্যালি বাস্ট করবে। এখন একটা হতে পারে যে ট্রাম্প একটা শেষ নিতে পারে, সেটা হলো আমি যুদ্ধ কন্টিনিউ করব, চীন যতদিন পারে হলো যে
রাশিয়ার অয়েল এবং তার স্টোরড অয়েলের দমে চলুক, অথবা রিনিউয়েবল এনার্জির দমে চলতে পারলে চলুক। আমিও যতদিন সম্ভব, কতদিন সম্ভব এআই বাবলকে ধরে রাখা যায় আমি ধরে রাখবো, যুদ্ধ কন্টিনিউড হোক। এটা একটা স্ট্র্যাটেজি হতে পারে, এটা একটুখানি রিস্কি স্ট্র্যাটেজি, বাট যেহেতু অন্য কোনো অপশন আমেরিকার কাছে নেই, এটা একটা অপশন হতে পারে। এছাড়া আরো কিছু চেষ্টা চলতে পারে, লাইক ইয়েমেনে হুতিদের এগেনস্টে ইয়েমেনি যে সুন্নিদের উস্কে দেওয়া, ওই জায়গাটা যদি কিনা ইয়েমেনের হুতিদেরকে দুর্বল করা যায়, বা লেবানিজ সরকারকে দিয়ে হিজবুল্লাহর এগেনস্টে লাগিয়ে দেওয়া, এইসব কিছু খুচরা কাজটা হতে পারে যেগুলো তাদের সুবিধা দিতে পারে। বাট অ্যাজ এ হোল এখন এই সুবিধাগুলো নেওয়ার জন্য সে ইলংগেট করার কথা ভাবতে পারে, কিন্তু ওই যে বললাম, ইট মে বি কস্টলি, কারণ এর ফলাফল দাঁড়াতে পারে এআই বাবলের বার্স্ট, এআই বুদবুদের বার্স্টিং, এবং এটা যদি হয় তাহলে আমেরিকার পক্ষে প্রায় মানে যে রিটার্ন করা প্রায় অসম্ভব। আমি যদি ধরে নিই একটা মিডওয়ে আসবে, তাহলে আমরা ধরে নিতে পারি যে আমেরিকা কখনো কখনো যে ব্লকেড শিথিল করবে, কখনো কখনো ব্লকেড জোরালো করবে, এরকম একটা কন্ডিশনে থেকে হতে পারে ট্রাম্প শি জিনপিং এর সঙ্গে মে মাসে বৈঠকটা করতে চাইবে। অর্থাৎ তাহলে যেটা হবে, শি জিনপিং এর কাছে কিছুটা হলেও তার একটা কার্ড থাকবে, সে শি জিনপিংকে বলতে পারে আমি কিন্তু ভবিষ্যতে বন্ধ করে দিয়ে তোমার অয়েল এবং হলো যে বাজার ধ্বংস করে দিতে পারি। এবার শি জিনপিং যদি মনে করে না তুমি পারবে না, সেটা আলাদা কথা, বাট এটা একটা কার্ড হতে পারে। কিন্তু সে যদি এখন যুদ্ধটা বন্ধ করে দেয়, তাহলে ক্লিয়ারলি আমেরিকার বিশাল যে লস অফ ফেস হবে, এটা ক্লিয়ার হয়ে যাবে। আমেরিকার ইস্ট এশিয়া জুড়ে যে মিলিটারি বেসগুলো আছে ওগুলো সিটিং ডাক, আমেরিকার যে বিশাল বিশাল যে এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো আছে ওগুলো সিটিং ডাক মিসাইলের সামনে। আমেরিকার জিপিএস এর থেকে চীনে বেইদাউ স্যাটেলাইট অনেক বেশি এফেক্টিভ, সেটাও প্রমাণ হয়ে যাবে। তো এই সময় গেলে আমেরিকাকে অনেকটাই মানে হলো যে হলো গিয়ে হাত পা মুড়িয়ে চীনের সামনে বসতে হবে। তবে আমেরিকা আরেকটা কাজ করতে পারে, সেটা হলো যে কিউবাতে অলরেডি সে ব্লকেট করে রেখেছে, তো কিউবাতে সে একটা যুদ্ধ করার চেষ্টা করতে পারে, সে গ্রিনল্যান্ডকে নিয়ে নিতে পারে, সে কানাডায় নিয়ে নিতে পারে। তবে ভেনিজুয়েলাতে সে যেহেতু যুদ্ধ করতে যায়নি, এটা প্রমাণ করে যে গ্রাউন্ড ফোর্স নামাতে কিন্তু ট্রাম্প ভয় পায়, এবং আমেরিকার মানুষও যুদ্ধের সপক্ষে নেই। ইনফ্যাক্ট ট্রাম্পের নিজস্ব ভোটার বেসও যুদ্ধের পক্ষে না। ফলে তবে হ্যাঁ, যে ইসরায়েল বিরোধিতাটা আমেরিকাতে যতটা আছে ততটা হয়তো যে কিউবার পক্ষে নাও থাকতে পারে। তা এরকম একটা মাইন্ডসেট থেকে সে আরেকটা যুদ্ধ শুরু করতে পারে কিউবা অথবা গ্রিনল্যান্ডে, এবং সেটাকে দখল নিতে পারে এবং অনেক হুলুস্থুলু কাজকর্ম করতে পারে, যেটা করে সে মনে করতে পারে যে আমি অ্যাটলিস্ট ওয়েস্টার্ন হেমিস্ফিয়ারে নিজের গ্রিপটাকে স্ট্রং করে চীনের সাথে কথা বলি। তো যাই হোক, ভালো থাকবেন। আপাতত খুব রোমহর্ষক জায়গায় যাচ্ছে, তবে এই যে ওয়েস্ট এশিয়ান থিয়েটারের পরের থিয়েটার কিন্তু সাউথ এশিয়া এবং ইস্ট এশিয়া, এটা মাথায় রাখবেন। অজস্র ধন্যবাদ, আজকে এইটুকুই।